বন্ধুরা, তোমরা গল্প শোনার জন্য একেবারে সঠিক জায়গায় এসে পড়েছ। আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে এখন থেকে প্রতিদিন বিকেল ৩টায় নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। তাহলে যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে তাড়াতাড়ি। বেল আইকন অন না করলে ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। বন্ধুরা, আজকের এই গল্পটা কেবল একটা শিশুর কথা নয়, এ আমাদের সমাজের আয়না। যেখানে ভালোবাসার ঘরে ভাঙন ধরে সেখানে সবচেয়ে বেশি কষ্ট পায় শিশুরা। এই গল্পটা শুনলে আপনি বুঝবেন সন্তানের চোখে মা বাবার সম্পর্ক কত বড় শিক্ষা রেখে যায়। তাই ভিডিওটা একটানা শুনুন, কারণ প্রতিটা মুহূর্তে আছে এমন সত্যি যা হয়তো আমাদের চারপাশে ঘটছে অথচ আমরা দেখতে পাচ্ছি না। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। আমার নাম ফারহান। আমি তখন ক্লাস 5-এ পড়ি। ছোট বলেই হয়তো অনেক কিছু বুঝতাম না, কিন্তু তাও আমার চোখে যা পড়ত সেটা মন থেকে মুছে যেত না। আমার বাড়িতে যখনই মা আর বাবাকে একসাথে দেখতাম তখনই কেমন জানি ভয় লাগত। কারণ হাসি খুশি পরিবেশের বদলে সবসময় কেবল ঝগড়া আর মারপিট চলত। বাবা কোনো কারণে রেগে গেলে মা চিৎকার করত, আর মা কিছু বললে বাবা ক্ষেপে যেত। সেই সময় আমি একদমই বুঝতে পারতাম না কেন তাদের মধ্যে এমন হতো। একদিন বিকেলে হঠাৎ দেখলাম বাবা অফিসের ডিউটিতে চলে গেছে। আমি ভেবেছিলাম আজ হয়তো একটু শান্তি পাব। কিন্তু তখনই মা ফোনে কারো সাথে কথা বলতে শুরু করল। আমি কানে কানে শুনতে পেলাম মা যেন কারো সাথে দেখা করার জন্য টাকা পয়সার কথা বলছে। কিছুক্ষণের মধ্যে মা সেজে গুজে বেরিয়ে পড়ল। আমি মায়ের কাছে গিয়ে বললাম, মা, আমিও যাব তোমার সাথে গু। মা তখন ভ্রু কুঁচকে আমাকে ধমক দিয়ে বলল, না, তোকে যেতে হবে না, আমি এখনই চলে আসব। আমার বুকের ভেতরটা হঠাৎ কেমন জানি রাগে আর ঘেন্নায় ভরে গেল। মা বুঝতে পেরে হয়তো আমাকে চুপ করানোর চেষ্টা করল। হাতে 10 টাকা দিয়ে বলল, এই নে, শ্যাম দাদুর দোকান থেকে 2টো চিপস কিনে খেয়ে নে। আর হ্যাঁ, আমি যে বাইরে যাচ্ছি সেটা বাবাকে বলবি না গি। আমি তখন খুব ছোট, তাই মা যা বলল আমি রাজি হয়ে গেলাম। কিন্তু মনের ভেতর একটা অদ্ভুত ঝড় বয়ে যাচ্ছিল। কিছুদিন পর আরও অদ্ভুত একটা ঘটনা ঘটল। দুপুরবেলা বাবা বাড়িতে নেই, মা হঠাৎ এক লোককে নিয়ে ঘরে ঢুকল। আমাকে 20 টাকা দিয়ে বলল, তুই কিছু কিনে খেয়ে আয়, বন্ধুদের সাথে খেলতে খেলতে 1 ঘন্টা পর আসিস গু। মা হাসি মুখে সেটা বললেও আমার মনে তখন হাজারটা সন্দেহ কাজ করছিল। আমি বাইরে গেলাম বটে, কিন্তু 1 ঘন্টা হওয়ার কিছুক্ষণ আগেই বাড়িতে ফিরে এলাম। আর তখন যা দেখলাম সেটা আমার ছোট্ট চোখের সামনে যেন আগুনের মতো জ্বলে উঠল। আমার মায়ের সেই অবস্থা আমি কিছুতেই মেনে নিতে পারছিলাম না। মনে মনে ঠিক করলাম এদেরকে জব্দ করতে হবে। কিন্তু আমি তখনও শিশু, তাই তেমন কোনো উপায় বের করতে পারছিলাম না। এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছিল। বাবা কিছুই টের পাচ্ছে না, মা নিজের মতো চলছিল। আমি ভেতরে ভেতরে কষ্টে পুড়ে যাচ্ছিলাম। তারপর একদিন হঠাৎ মাথায় একটা বুদ্ধি এল। আমি ঠিক করলাম এবার আমি নিজের মতো করে একটা উপায় বের করব। সেদিনের পর থেকে আমি মাকে আর আগের মতো দেখতে পারছিলাম না। মনে হতো মা আমার থেকে অনেক দূরে সরে গেছে। আমি যখন স্কুল থেকে বাড়ি ফিরতাম মা যেন আমাকে এড়িয়ে চলত। কখনো খাবার দিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে যেত, কখনো আবার আমাকে টাকার লোভ দেখিয়ে বাইরে খেলতে পাঠিয়ে দিত। আমি বুঝতে পারছিলাম কিছু একটা গোপন চলছে, কিন্তু ছোট বলে কেউ আমার কথা বিশ্বাস করত না। আমি যদি কারো কাছে কিছু বলতে যেতাম সবাই বলতো, বাচ্চারা অনেক কিছুই কল্পনা করে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মনের সন্দেহ প্রতিদিন বেড়েই চলছিল। একদিন দুপুরে স্কুল থেকে এসে দেখি মা আবার সেজেগুজে বসে আছে। আমি বললাম, মা, তুমি এত বারবার বাইরে যাও কেন? আমি তো চাই তোমার সাথে সময় কাটাতে গু। মা বিরক্ত হয়ে বলল, তোকে এত প্রশ্ন করতে হবে না, আমি যা করি সেটা আমার বিষয়। সেই মুহূর্তে আমার মনে হলো আমি যেন মায়ের সন্তান নই, আমি যেন একটা বিরক্তির কারণ মাত্র। আমার চোখে পানি চলে এলেও আমি কিছু বললাম না। কিছুদিন পরের ঘটনা। বাবা একদিন হঠাৎ খুব ক্লান্ত হয়ে বাড়ি ফিরল। মা তখন রান্না না করে নিজের ঘরে ব্যস্ত। বাবা রেগে গিয়ে বলল, সারাদিন কোথায় ছিলে? আমি না খেয়ে ফিরেছি, আর তুমি গু। মা তখন গম্ভীর মুখে উত্তর দিল, তুমি আমাকে নিয়ে বেশি চিন্তা করো না, আমি আমার মতো চলতে শিখেছি গু। আমি বারান্দা থেকে সব শুনছিলাম। বাবার চোখে যে হতাশা আমি দেখেছিলাম সেটা আমি কোনোদিন ভুলতে পারব না।
সেই মুহূর্তে মনে হলো, আমি যদি কিছু না করি তাহলে আমাদের সংসার ভেঙে যাবে। তখন থেকেই আমি ঠিক করলাম, এবার আমাকে কিছু একটা করতে হবে। প্রথমেই আমি মায়ের সব কর্মকাণ্ড খেয়াল করতে শুরু করলাম। কোনো সময় সে ফোনে কথা বলে, কখন বাইরে যায়, কতক্ষণ পরে ফিরে আসে, সব আমি মনে রাখতাম। মা হয়তো বুঝত না যে আমি তাকে এত খুঁটিয়ে লক্ষ্য করছি। একদিন আবার মা আমাকে 20 টাকা দিয়ে বাইরে পাঠিয়ে দিল। আমি তখন গোপনে বাইরে না গিয়ে পাশের ঘরের জানালা দিয়ে উকি দিলাম। সেখানে মায়ের সঙ্গে একজন অপরিচিত লোক বসে হাসি ঠাট্টা করছে। আমার রক্ত ফুটছিল, কিন্তু আমি চুপ করে গেলাম। কারণ আমি জানতাম, হুট করে কিছু করলে প্রমাণ থাকবে না, আর প্রমাণ ছাড়া আমার কথা কেউ বিশ্বাস করবে না। তাই আমি ঠিক করলাম, এবার আমি মায়ের সব কাজের প্রমাণ জোগাড় করব। আমি তখনও ছোট, কিন্তু ভেতরে ভেতরে এক অদ্ভুত শক্তি কাজ করছিল। মা যে যা করছে সেটা ভুল, এটা আমি স্পষ্ট বুঝতে পারছিলাম। কিন্তু সমস্যা ছিল একটাই, প্রমাণ। একদিন আমি স্কুল থেকে ফেরার পথে বাজার থেকে একটা ছোট্ট খাতা কিনে আনলাম। সেই খাতায় প্রতিদিন মায়ের কাজের হিসেব লিখতে শুরু করলাম। যেমন কোন দিনে মা কতটায় বাইরে গেল, কখন ফিরল, ফোনে কতক্ষণ কথা বলল, সবকিছু। প্রথমে লিখতে লিখতে মনে হচ্ছিল যেন গুপ্তচর খেলা খেলছি, কিন্তু কিছুদিন পর আমি বুঝলাম আসলেই এটা দরকার। মা যখনই আমাকে টাকার লোভ দেখিয়ে বাইরে পাঠাত, আমি তখন একটু দূরে লুকিয়ে থাকতাম। কখনো জানালার ফাঁক দিয়ে, কখনো দরজার পাশে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করতাম। তারপর সেই ঘটনার সময় আর তারিখ লিখে রাখতাম। ধীরে ধীরে খাতাটা ভরে উঠতে লাগল। প্রথম দিকে ভেবেছিলাম মা বুঝে ফেলবে, কিন্তু সে কোনোদিনই আমার দিকে খেয়াল করত না। যেন আমি তার কাছে কেবল একটা বোঝা। একদিন আমি খাতার লেখা নিয়ে বসেছিলাম। ভেতরে ভেতরে ভয় হচ্ছিল, যদি মা এটা জেনে যায়। কিন্তু পরক্ষণেই মনে হলো, আমি ভয় পেলে সংসারটা রক্ষা পাবে না। ঠিক তখনই মাথায় নতুন এক বুদ্ধি এলো। আমি খাতায় শুধু লেখা রাখব না, প্রমাণও জোগাড় করব। আমার কাছে তখন কোনো মোবাইল ছিল না। কিন্তু স্কুলের বন্ধু রাকিবের কাছে একটা পুরনো বাটন মোবাইল ছিল, যেটাতে রেকর্ডার কাজ করত। আমি তাকে বুঝিয়ে বললাম, একটা খেলায় কাজে লাগবে। রাকিব কিছু না বুঝেই আমাকে ফোনটা দিল। এরপর থেকে মা যখনই সেই লোকটাকে নিয়ে আসত, আমি বাইরে যাওয়ার ভান করে রেকর্ডার চালু করে যেতাম। তারপর এসে আবার সেটাকে নিয়ে আসতাম। একদিন রেকর্ড শোনার পর আমার মাথা ঘুরে গেল। হাসাহাসি, অচেনা কথাবার্তা, সব স্পষ্ট ধরা পড়ল। আমার বুক কেঁপে উঠল, কিন্তু সাথে সাথে মনে হল, এটাই আমার হাতিয়ার। সেই রাতে ঘুমানোর আগে আমি খাতাটা বালিশের নিচে রেখে দিলাম। মনে মনে বললাম, মা, তুমি হয়তো ভাবছ আমি ছোট, কিছু বুঝি না। কিন্তু এবার তোমার সত্যিটা আমি সবাইকে দেখিয়ে দেব। সেই রাতে আমি অনেকক্ষণ ঘুমোতে পারিনি। খাতার পাতাগুলো এক এক করে উল্টাচ্ছিলাম। প্রতিটা পাতায় তারিখ, সময় আর ঘটনার নোট লিখে রেখেছি। আর রেকর্ডারে শোনা কথাগুলো যেন আমার বুকের ভেতর ঝড় তুলছিল। আমি বারবার ভাবছিলাম, এইসব যদি বাবাকে দেখাই তাহলে কি হবে? বাবা কি মাকে ছেড়ে দেবে? নাকি বাবা উল্টে আমাকেই দোষ দেবে? আমার বয়স তখন কম হলেও এতটুকু বুঝতাম, সত্যিটা কখনো না কখনো প্রকাশ পেতেই হবে। কিন্তু কিভাবে, সেটা আমি বুঝতে পারছিলাম না। পরের দিন স্কুলে গিয়ে বন্ধু রাকিবকে বললাম, দোস্তু, ধরো কারো ভুল প্রমাণ যদি কারো কাছে থাকে, সেটা কিভাবে কাজে লাগানো যায়? রাকিব তখন মুচকি হেসে বলল, তুই আবার কিসের গুপ্তচর হয়ে গেলি? তবে হ্যাঁ, প্রমাণ থাকলে কাউকে ধরা যায়। তবে সেটা সঠিকভাবে ব্যবহার করতে হয়। রাকিবের ওই কথাগুলো আমাকে আরও অনুপ্রাণিত করল। আমি ঠিক করলাম, আগে আমি নিজের মতো কিছুটা সময় নেব, তারপর বাবাকে জানাব। তখন আমি প্রতিদিনই একটা কাজ করতাম। যেদিন মা আমাকে টাকা দিয়ে বাইরে পাঠাতো, আমি বাইরে যেতাম ঠিকই, তবে একসময় চুপি চুপি ফিরে এসে দেখতাম পরিস্থিতি। কখনো ছবি আঁকার খাতায় সেই দৃশ্য আঁকতাম, কখনো আবার রেকর্ডারে ভরসা রাখতাম। এভাবে আমার হাতে একের পর এক প্রমাণ জমতে লাগল। একদিন হঠাৎ বাবা অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলো। মা তখনও প্রস্তুত হয়নি। আমি ভেবেছিলাম এবার হয়তো ধরা পড়ে যাবে, কিন্তু মা কোনোভাবে সামলে নিল। আমি তখন বুঝলাম, সময় এখনো আসেনি। কিন্তু আমি মনস্থির করেছিলাম, যেদিন ঠিক হবে সেদিন আমি বাবার সামনে সব প্রমাণ হাজির করব। কিন্তু বাবাকে সরাসরি বললে যদি উল্টে আমার উপর রাগ করে? তাই ভাবলাম, প্রথমে আমি বাবাকে আভাসে বুঝিয়ে দেব, তারপর প্রমাণ দেখাব। সেই মুহূর্তে আমি যেন আর 5টা বাচ্চার মতো ছিলাম না। মনে হচ্ছিল আমি একটা যুদ্ধে নেমেছি,
যেখানে আমাকে নিজের পরিবারকে রক্ষা করতে হবে। সেই রাতে আমি অনেক ভেবেছিলাম, সরাসরি বাবাকে সব বলে দিলে হয়তো বাবা রেগে গিয়ে আমাকে ভুল বুঝতে পারে। কিন্তু যদি আমি আভাসে কিছু বুঝিয়ে দিই, তবে হয়তো বাবার মনে সন্দেহ জাগবে। পরের দিন সকালবেলা বাবা নাশতা খাচ্ছিল। আমি সাহস করে তার সামনে গিয়ে বসে পড়লাম। বাবার চোখ দুটো ক্লান্ত আর চিন্তায় ভরা। আমি হঠাৎ বললাম, বাবা, তুমি যদি ক্লাসে পড়তে গিয়ে দেখো কেউ নিয়ম মানছে না, তাহলে কি করতে হয়? বাবা অবাক হয়ে আমার দিকে তাকালো। তারপর মৃদু হেসে বলল, তাহলে তো শিক্ষক সেই ছাত্রকে শাসন করবে। নিয়ম না মানলে তো চলবে না, তাই না? আমি একটু থেমে আবার বললাম, আর যদি সেই ছাত্র বারবার একই ভুল করে? বাবা এবার গম্ভীর হয়ে গেল। ধীরে ধীরে বলল, তাহলে শিক্ষককে কঠোর হতে হবে, না হলে পুরো ক্লাস নষ্ট হয়ে যাবে গু। আমি মনে মনে ভাবলাম, এটাই তো আমার বলতে চাওয়া কথা, কিন্তু সরাসরি বলতে পারলাম না। কেবল মাথা নিচু করে চুপ করে রইলাম। বাবা হয়তো বুঝতে পেরেছিল আমি অন্য কিছু বোঝাতে চাইছি। আমার মাথায় হাত রেখে বলল, ফারহান, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি। সেই কথা শুনে আমার বুক কেঁপে উঠল। মনে হলো বাবা হয়তো ধীরে ধীরে সব বুঝবে। সেদিন বিকেলে মা আবার ফোনে কারো সাথে ব্যস্ত ছিল। আমি বাবার সামনে গিয়েই বললাম, বাবা, তুমি জানো, মা আমাকে আজ আবার দোকান থেকে কিছু আনতে বলল। বাবা প্রথমে কিছু বলল না, তারপর চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। আমি বুঝতে পারলাম বাবার মনে হয়তো সন্দেহ জাগছে। রাতের দিকে বাবাকে দেখলাম বারান্দায় একা বসে আছে। আমি চুপি চুপি গিয়ে খাতার একটা পাতায় লিখে রাখার সময় আর ঘটনার কপি বাবার টেবিলে রেখে দিলাম। কিছু বলিনি। ভোরে ঘুম থেকে উঠে দেখি বাবা সেই কাগজটা মন দিয়ে পড়ছে। তার চোখের দৃষ্টি একেবারেই বদলে গেছে। আমার ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। আমি জানতাম, এবার বাবার মনে সত্যিই ঝড় শুরু হয়ে গেছে। সকালের আলোয় আমি দেখলাম বাবা টেবিলের উপর রাখা আমার লেখা কাগজটা গভীরভাবে পড়ছে। বাবার চোখের ভেতর ভয়, রাগ আর কষ্ট মিশে আছে। আমি ভেবেছিলাম বাবা হয়তো আমাকে ডাকবে, কিন্তু তিনি কিছুই বললেন না। শুধু দীর্ঘশ্বাস ফেলে খাতাটা আবার ভাঁজ করে রাখলেন। সেদিন সারাদিন বাবাকে খুব অস্থির মনে হচ্ছিল। অফিসে যাওয়ার আগে আমার মাথায় হাত রেখে শুধু বললেন, ফারহান, তুই যা লিখেছিস সেটা খুব গুরুতর বিষয়। এখনই কাউকে কিছু বলিস না। আমি সব বুঝতে চাই। আমি চুপ করে মাথা নেড়ে সম্মতি দিলাম। ভেতরে ভেতরে আমার বুক কেঁপে উঠছিল, বাবা সত্যিই বুঝতে শুরু করেছে। এরপর থেকে বাবাকে আমি খেয়াল করতাম। আগের মতো তিনি আর মায়ের উপর অকারণে রাগ করতেন না, বরং চুপচাপ তাকিয়ে থাকতেন। মনে হচ্ছিল তিনি কিছু খুঁজছেন। মা হয়তো টের পাচ্ছিল না, কিন্তু আমি বুঝতে পারছিলাম বাবার ভেতরে সন্দেহ জন্ম নিয়েছে। আমি ভাবলাম, এবার প্রমাণ দেখানোর সময় এসেছে। শুধু লেখা নয়, আমি তো রেকর্ডারে সব তুলে রেখেছি। কিন্তু আবার ভয় হচ্ছিল, যদি বাবা সেটা শুনে ভেঙে পড়েন, যদি তিনি নিজের জীবন নিয়ে কোনো খারাপ সিদ্ধান্ত নেন। রাতের দিকে বারান্দায় বসে আমি অনেকক্ষণ ভেবেছিলাম। আকাশের দিকে তাকিয়ে মনে হলো, আমি যদি এখন চুপ করি তবে বাবা সারা জীবন প্রতারিত হবে। তাই ঠিক করলাম, আগামীকাল বাবাকে রেকর্ডারটা শোনাব। পরের দিন দুপুরে বাবা অফিস থেকে ফিরেই বিছানায় শুয়ে পড়লেন। আমি সাহস করে রাকিবের মোবাইলটা হাতে নিয়ে বাবার কাছে গেলাম। ধীরে ধীরে বললাম, বাবা, আমি যদি তোমাকে কিছু শোনাই, তুমি কি রাগ করবে? বাবা অবাক হয়ে আমার দিকে তাকালেন। তারপর শান্ত গলায় বললেন, না রে ফারহান, তুই আমার ছেলে, যা কিছু আছে বলু। আমি হাত কাঁপতে কাঁপতে মোবাইলটা চালালাম। রেকর্ড থেকে স্পষ্ট শোনা গেল হাসাহাসির শব্দ, অচেনা কথোপকথন। বাবার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। তিনি শব্দগুলো বারবার শুনছিলেন, যেন বিশ্বাস করতে পারছেন না। তারপর হঠাৎ উঠে বসে আমার দিকে তাকিয়ে বললেন, তুই এতদিন ধরে এসব জোগাড় করছিস? আমি মাথা নিচু করে বললাম, হ্যাঁ বাবা, কারণ আমি চুপ করে থাকতে পারছিলাম না। আমি চাইনি তুমি প্রতারিত হও। বাবার চোখে তখন জল টলমল করছিল। তিনি আমাকে বুকে টেনে নিয়ে ফিসফিস করে বললেন, তুই আমার সত্যিকারের শক্তি। তোর মতো ছেলেই বাবাকে চোখ খুলে দেখালো। আমার বুক ভরে উঠল। মনে হলো আমি আর শিশু নই, আমি যেন পরিবারের একজন রক্ষক। রাত গভীর হয়ে এসেছিল। ঘরের বাতিটা নিভিয়ে বাবা বারান্দায় বসেছিলেন। আমি তার পাশে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম।
বাবার চোখে তখনও অশ্রু ঝিকমিক করছিল, কিন্তু তার কণ্ঠস্বর ছিল অদ্ভুত শান্ত। ফারহান, বাবা ধীরে ধীরে বললেন, তুই আমাকে চোখ খুলে দেখালিস। আমি অনেকদিন ধরে কিছু একটা বুঝতে পারছিলাম, কিন্তু বিশ্বাস করতে চাইনি। এখন আর সত্যি থেকে পালিয়ে বাঁচা যাবে না আগে। আমি বাবার দিকে তাকালাম। মনে হচ্ছিল তিনি যেন একসাথে রাগ, কষ্ট আর হতাশায় ভুগছেন। আমি সাহস করে বললাম, বাবা, তুমি কি মাকে সব বলবে? বাবা একটু থেমে বললেন, এখনই নয়। সত্যিটা সামনে আনার আগে আমাকে আরও শক্ত হতে হবে। কোনো রাগ বা হটকারিতা নয়। আমি চাই না তোকে বা এই সংসারকে সমাজের কাছে ছোট করে ফেলতে। আমি বুঝতে পারলাম বাবা ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন, কিন্তু বাইরে থেকে নিজেকে সামলানোর চেষ্টা করছেন। আমি প্রথমবার অনুভব করলাম, বড়রা সবসময় শক্তিশালী নয়, অনেক সময় সন্তানের সাহস তাদের শক্তি হয়ে ওঠে। সেই রাতে আমি শুয়ে শুয়ে অনেক ভেবেছিলাম, যদি আমাদের পরিবারটা ভেঙে যায় তাহলে আমি কাকে পাব? মা কি আর আগের মতো থাকবে? বাবা কি সবকিছু ছেড়ে একা হয়ে যাবেন? এসব ভাবতে ভাবতে আমার বুকটা ভার হয়ে আসছিল। পরদিন বাবা খুব নীরব ছিলেন। অফিসে যাওয়ার আগে শুধু বললেন, ফারহান, তুই যেটা করেছিস সেটা বড় কাজ। কিন্তু মনে রাখিস, সত্যি প্রকাশ করার সময় আর জায়গা ঠিক করতে জানতে হয়। তাড়াহুড়ো করলে ক্ষতি হয় কি? আমি বাবার কথাটা মনে গেঁথে নিলাম। বুঝলাম, শুধু প্রমাণ জোগাড় করলেই হবে না, সেটা সঠিকভাবে কাজে লাগাতে হবে। সেদিন স্কুলে গিয়ে আমি রাকিবকে সব খুলে বললাম। রাকিব অবাক হয়ে চুপ করে শুনছিল। শেষে ধীরে বলল, দোস্ত, তুই যা করছিস সেটা অনেক বড় কাজ। তবে সাবধানে করিস, কারণ মায়েরা যদি বুঝে যায় তোকে আরও বিপদে ফেলতে পারে। রাকিবের কথায় আমি একটু ভয় পেলাম, কিন্তু আবার মনে শক্তি এলো। আমি ভেবেছিলাম, না, এখন আর পিছিয়ে আসার সময় নয়। সত্যিটা সমাজের সামনে একদিন আসতেই হবে, আর আমি সেটা করবেই গিয়ে। সেই মুহূর্তে আমি যেন ছোট ফারহান থাকলাম না। আমার ভেতরে নতুন একটা দ্বিতা জন্ম নিল। দিনগুলো এক অদ্ভুত নীরবতায় কাটছিল। মা আগের মতোই ফোনে কথা বলতো, সাজগোজ করে বের হতো, কখনো আবার লোকজনকে বাড়িতেও আনত। কিন্তু এবার আর কিছুই বাবার চোখ এড়িয়ে যাচ্ছিল না। বাবা আগের মতো চেঁচামেচি করতেন না, বরং নিঃশব্দে লক্ষ্য করতেন। মা হয়তো ভেবেছিল বাবা কিছুই বুঝতে পারছে না, কিন্তু আমি জানতাম বাবা ভেতরে ভেতরে সব হিসেব কষছেন। একদিন বিকেলে আমি দেখলাম বাবা খাতার সেই পাতাগুলো পড়ছেন, যেখানে আমি সময় আর ঘটনার নোট লিখেছিলাম। হঠাৎ তিনি আমাকে ডেকে বললেন, ফারহান, তুই যেটা লিখেছিস এটা শুধু আমার জন্য নয়, সমাজেরও একটা শিক্ষা হতে পারে। জানিস, সংসারে যদি বিশ্বাস ভেঙে যায় তাহলে শুধু দুজন মানুষ নয়, একটা গোটা পরিবার ভেঙে পড়ে। আমি বাবার কথা শুনে হতবাক হয়ে গেলাম। এতদিন ধরে আমি শুধু মাকে জব্দ করার কথা ভেবেছি, কিন্তু বাবা ভাবছেন সমাজকে শিক্ষা দেওয়ার কথা। রাতের খাবারের সময় মা আবার আমাকে 10 টাকা দিয়ে বাইরে যেতে বলল। আমি এবার আর আগের মতো বাইরে গেলাম না। বাবার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম সেও চুপচাপ অপেক্ষা করছে। আমি ইচ্ছে করে ঘরে ঢুকে পড়লাম আর কিছু লিখতে শুরু করলাম। 1 ঘন্টা পর যখন ফিরে এলাম, দেখলাম বাবা মায়ের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে। মা একটু অস্বস্তিতে পড়ে গিয়েছে। আমি বুঝলাম, সত্যি আর বেশিদিন লুকানো যাবে না। সেদিন রাতে বাবা আমাকে পাশে বসিয়ে বললেন, ফারহান, তুই খুব ছোট হলেও তোর চিন্তা অনেক বড়। মনে রাখিস, মানুষ যদি নিজের লজ্জাকে ভুলে যায় তাহলে সমাজের সামনে সে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের ভুলটা শুধু পরিবার নয়, সমাজকেও নষ্ট করে দেয়। তাই একদিন তুই যখন বড় হবি তখন এই অভিজ্ঞতাটা সবাইকে শিক্ষা হিসেবে জানাবি। আমি বাবার সেই কথাগুলো হৃদয়ে গেঁথে নিলাম। মনে হলো আমার সংগ্রাম শুধু নিজের জন্য নয়, পুরো সমাজের জন্য। আমি খাতার নতুন পাতায় লিখলাম, আমি ফারহান। আমি আমার মায়ের ভুল দেখেছি, বাবাকে সত্যি জানিয়েছি। আর আমি শপথ করছি, এই গল্প আমি একদিন এমনভাবে বলবো যাতে সমাজের প্রত্যেকটা মানুষ বুঝতে পারে, বিশ্বাস ভাঙা মানেই পরিবার ধ্বংস। দিন কয়েক কেটে গেল। বাড়ির ভেতর যেন এক অদ্ভুত ঠান্ডা পরিবেশ। মা হয়তো বুঝতে পারছিলেন কিছু একটা ঘটছে, কিন্তু মুখ ফুটে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছিলেন না। বাবা প্রতিদিন আগের চেয়ে বেশি নীরব হচ্ছিলেন। এক সন্ধ্যায় আমি দেখলাম বাবা একা ঘরে বসে পুরনো অ্যালবাম দেখছেন। ছবির পাতায় মা বাবার হাসি মুখ, আর আমি ছোট্টবেলায় মায়ের কোলে বসা, সবকিছু যেন বাবাকে আরও কষ্ট দিচ্ছিল। আমি চুপচাপ পাশে গিয়ে দাঁড়ালাম।
বাবা ধীরে ধীরে বললেন, ফারহান, সংসারটা আসলে একটা বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকে। বিশ্বাস একবার ভেঙে গেলে যতই মেরামত করো তাতে দাগ থেকে যায়। আমি এখন বুঝতে পারছি আমাকে কি করতে হবে। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, তুমি কি মাকে সরাসরি বলবে? বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, কিন্তু হঠাৎ নয়। আমি তাকে একটা সুযোগ দেব, নিজেকে বদলানোর সুযোগ। যদি সে ভুল স্বীকার করে তাহলে হয়তো সংসারটা কিছুটা হলেও টিকে যাবে। আর যদি না করে কি? বাবার গলা থেমে গেল। কিন্তু আমি বুঝলাম সেই বাক্যের শেষটা খুব ভয়ঙ্কর। আমি মনে মনে ঠিক করলাম বাবাকে সমর্থন করব যাই হোক না কেন। কারণ আমি এখন জানি সত্যি কখনো চাপা থাকে না। সেই রাতে খাতায় লিখলাম, ধৈর্য ধরতে হয়। সত্যি বলার সঠিক সময় আসে। তাড়াহুড়ো করলে সত্যি অনেক সময় ভ্রান্তিতে চাপা পড়ে যায়। এরপর থেকে আমি প্রতিদিন খেয়াল করতাম, মা যখন আমাকে টাকা দিয়ে বাইরে যেতে বলতেন আমি বাবার দিকে তাকিয়ে সংকেত দিতাম। বাবা তখন চুপচাপ খেয়াল করতেন। আমি যেন বাবার চোখ হয়ে উঠেছিলাম। একদিন দুপুরে মা খুব তাড়াহুড়ো করে সাজছিলেন। হঠাৎ বাবা দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লেন। কণ্ঠে দ্বিধা নিয়ে বললেন, আজ তুমি কোথায় যাচ্ছ? মা প্রথমে গড়গড় করে উত্তর দিলেন, বাজারে যাচ্ছি। বাড়িটা সেদিন অদ্ভুত চুপচাপ হয়ে গিয়েছিল। মা সাজগোজ থামিয়ে বাবার সামনে দাঁড়িয়েছিলেন। আমি কোণ থেকে সবকিছু দেখছিলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা আমাদের জীবনের মোড় ঘোরানোর সময়। বাবা গম্ভীর কণ্ঠে বললেন, তুমি বাজারে যাচ্ছ বললে, কিন্তু আমি জানি বাজারে যাওয়া মানেই শুধু সবজি বা চাল কেনা নয়। আমি কি ভুল বলছি? মা হকচকিয়ে গেলেন। কণ্ঠটা কেঁপে উঠল। তুমি এসব কি বলছো? আমি তো শুধু বাবা কথা কেটে দিয়ে বললেন, শুধু শুধু আমার ছেলেকে প্রতিদিন টাকা দিয়ে বাইরে পাঠানোটা কি শুধু? বাড়িতে অপরিচিত কাউকে আনা কি শুধু? আমি নীরব ছিলাম, কিন্তু তাই বলে আমি অন্ধ নই। আমার বুক কেঁপে উঠল। মনে হলো বাবা সত্যিটা একেবারে সামনে নিয়ে আসছেন। মা প্রথমে রাগ দেখালেন, তারপর কান্না শুরু করলেন। বললেন, আমি একা ছিলাম, তুমি সবসময় ডিউটিতে ব্যস্ত ছিলে। আমি দুর্বল হয়ে পড়েছিলাম। বাবার চোখে জল চলে এলো, কিন্তু তিনি দ্বিকণ্ঠে বললেন, দুর্বলতা আর প্রতারণা এক জিনিস নয়। সংসার মানে অপেক্ষা, বিশ্বাস আর ত্যাগ। তুমি যদি একদিন আমার সাথে খোলাখুলি বলতেই আমি বুঝতে পারতাম। কিন্তু লুকিয়ে প্রতারণা করা, এটা কোনো ক্ষমার অযোগ্য ভুল। আমি কোণে দাঁড়িয়ে শুনছিলাম। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষা আমার চোখের সামনে ঘটছে। বাবা হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, ফারহান, মনে রাখিস, মিথ্যা যতই সুন্দর করে বলা হোক না কেন তার ভেতর লজ্জা লুকিয়ে থাকে। আর সত্যি যতই কষ্টদায়ক হোক তার ভেতর শান্তি থাকে। আমি মাথা নেড়ে বাবার কথা মনে গেঁথে নিলাম। মা তখনও কাঁদছিলেন, বলছিলেন, আমাকে আরেকটা সুযোগ দাও। বাবা শান্ত গলায় উত্তর দিলেন, আমি সিদ্ধান্ত এখনই নেব না। তুমি নিজেকে বদলাও, না হলে সমাজের সামনে আমাকে সব বলতে হবে। কারণ আমি চাই না আমার ছেলে এমন শিক্ষা পাক যে প্রতারণা করে বেঁচে থাকা যায়। সেদিনের পর বাড়ির ভেতর কিছুটা শান্তি নেমে এলো। মা যেন হঠাৎ করে অনেকটা নীরব হয়ে গেলেন। আগের মতো ফোনে হাসাহাসি করা বা সাজগোজ করে বাইরে যাওয়া কমে গেল। আমি ভাবলাম হয়তো মা সত্যিই বদলানোর চেষ্টা করছেন। বাবাও কিছুটা স্বাভাবিক হয়ে উঠলেন। তবে আমি বুঝতে পারছিলাম তার চোখের গভীরে এখনো সন্দেহ আর কষ্ট রয়ে গেছে। বিশ্বাসের দেয়াল ভাঙা সহজ, কিন্তু আবার সেটি গড়ে তোলা খুবই কঠিন। একদিন দুপুরে মা আমাকে ডেকে বললেন, ফারহান, আমি তোমার কাছে একটা কথা বলতে চাই। আমি অবাক হয়ে তাকালাম। মা নিচু গলায় বললেন, হয়তো আমি ভুল করেছি। তোমার বাবা ঠিকই বলেছেন, দুর্বলতা আর প্রতারণা এক নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, এখন থেকে আমি শুধু সংসারের দিকেই মন দেব। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে? আমি চুপ করে রইলাম। কারণ আমার ভেতরে তখনও রাগ ছিল। কিন্তু মায়ের চোখের দিকে তাকিয়ে মনে হলো হয়তো তিনি সত্যিই অনুতপ্ত। সেদিন রাতে বাবা মায়ের সাথে কথা বললেন। আমি বাইরে বসে সব শুনছিলাম। বাবা ধীরে ধীরে বললেন, তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে আমাকে আর অভিনয় করে দেখানোর দরকার নেই। আমি চাই আমার ছেলে একটা সুস্থ পরিবেশে বড় হোক। কারণ সন্তান যদি ভেতরে ভেতরে ভেঙে পড়ে তাহলে সেটা পুরো সমাজকেই দুর্বল করে দেয়।
মা মাথা নিচু করে কান্না করছিলেন। আমি নিজের খাতায় লিখলাম, ভুল স্বীকার করা সহজ নয়, কিন্তু কেউ যদি সত্যিই বদলানোর চেষ্টা করে তাহলে তাকে সুযোগ দেওয়া উচিত, কারণ সুযোগ দেওয়াই সমাজকে আগ্রাসন থেকে বাঁচায়। এরপর থেকে আমি লক্ষ্য করলাম মা সত্যিই আগের মতো আর ছিলেন না। তিনি রান্নাঘরে বেশি সময় দিতেন, আমার পড়াশোনার খোঁজখবর নিতেন, আর বাবার সাথে কথাও বলার চেষ্টা করতেন। তবে বাবার নীরবতা পুরোপুরি ভাঙেনি। তিনি যেন সবকিছু যাচাই করে দেখছিলেন এটা সাময়িক পরিবর্তন নাকি সত্যিই অন্তরের বদল। দিনগুলো ধীরে ধীরে এগোচ্ছিল। মা আগের মতো সাজগোজ করে বের হতেন না। তিনি যেন নতুন করে সংসারটা আঁকড়ে ধরার চেষ্টা করছিলেন। সকালে উঠে রান্না, আমাকে স্কুলে দেওয়ার আগে খোঁজ নেওয়া, আর বাবার জন্য খাবার প্রস্তুত রাখা সবই নিয়মিত করতে শুরু করলেন। আমি ভেতরে ভেতরে শান্তি পেলেও বিশ্বাসটা পুরোপুরি ফিরছিল না, কারণ আমি জানতাম মানুষের অভ্যাস রাতারাতি পাল্টে যায় না। একদিন সন্ধ্যায় বাবা অফিস থেকে ফিরলেন। মা দরজায় দাঁড়িয়ে তাকে হাসি দিয়ে অভ্যর্থনা জানালেন। বাবা খানিকটা অবাক হলেও কিছু বললেন না, শুধু ভেতরে ঢুকে আমাকে ডাকলেন। ফারহান, বাবা বললেন, তুই খাতায় যা লিখছিস সেগুলো একদিন সমাজের কাজে লাগবে, কিন্তু মনে রাখিস মানুষের পরিবর্তনকে যাচাই করতে হয় সময় নিয়ে। তাড়াহুড়ো করলে আবার ভুল হতে পারে কি। আমি মাথা নেড়ে সম্মতি দিলাম। কয়েকদিন পর একটা ঘটনা ঘটল। এক দুপুরে মা আমাকে বললেন, ফারহান, আমি দোকানে যাচ্ছি, তুই কি আমার সাথে যাবি? এই প্রথমবার তিনি আমাকে বাদ দিয়ে কোথাও যাওয়ার চেষ্টা করলেন না, বরং আমাকেই সাথে নিতে চাইলেন। আমার ভেতরে একটু আশা জাগল, হয়তো তিনি সত্যিই বদলাচ্ছেন। আমি খাতায় লিখলাম, যখন একজন মানুষ তার ভুল থাকতে নয় বরং খোলাখুলি সংশোধন করতে চায় তখন তাকে সুযোগ দেওয়া উচিত। এভাবেই পরিবারে আবার বিশ্বাস জন্মায়। তবুও বাবার চোখে আমি এখনও সাবধানতার ছাপ দেখতাম। তিনি মায়ের প্রতি নরম হলেও ভেতরে ভেতরে সতর্ক ছিলেন। রাতের খাবারের সময় বাবা ধীরে ধীরে বললেন, আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। যদি সত্যিই বদলে যাও তাহলে আমরা হয়তো নতুন করে সংসারটা গড়ে তুলতে পারব, কিন্তু মনে রেখো এই সুযোগটা একবারই। মা চোখ ভিজে মাথা নেড়ে সম্মতি দিলেন। আমি মনে মনে বুঝলাম এটাই হয়তো আমাদের পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। সময় ধীরে ধীরে এগোচ্ছিল। দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে গড়াল। আশ্চর্যের বিষয়, মা সত্যিই আর আগের মতো ছিলেন না। তিনি এখন প্রতিদিন ভোরে উঠে ঘর গোছাতেন, রান্না করতেন, আমাকে পড়াশোনার খোঁজ নিতেন। সন্ধ্যায় বাবার ফেরার সময় দরজায় অপেক্ষা করতেন। ছোট ছোট পরিবর্তনগুলো যেন আস্তে আস্তে পরিবারের ভাঙা সেতু আবার জোড়া লাগাচ্ছিল। তবুও বাবার ভেতরের সন্দেহ পুরোপুরি কাটছিল না। তিনি নীরব থাকতেন, অনেক সময় শুধু দূর থেকে মাকে পর্যবেক্ষণ করতেন। আমি বুঝতাম তার বিশ্বাস একবার ভেঙে গেছে, আবার গড়ে তুলতে সময় লাগবে। একদিন সন্ধ্যায় আমি মাকে জিজ্ঞেস করলাম, মা, তুমি কি সত্যিই বদলেছ, নাকি শুধু কিছুদিন ভালো থাকার ভান করছ? মা চমকে উঠলেন। তারপর চোখে পানি এসে গেল। ফারহান, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু তোমাদের দুজনকে হারানোর ভয় আমাকে সত্যিই বদলে দিয়েছে। আমি ভান করছি না, আমি শিখেছি যেখানে ভালোবাসা আর বিশ্বাস থাকে সেখানে প্রতারণার কোনো জায়গা নেই। আমি মায়ের চোখের দিকে তাকিয়ে মনে মনে বিশ্বাস করলাম হয়তো তিনি সত্যিই বদলেছেন। কিছুদিন পর বাবা অফিস থেকে ফিরে আমাকে পাশে বসালেন। ফারহান, তিনি বললেন, আমি দেখছি তোমার মা সত্যিই চেষ্টা করছে। আমি যদি আবার তাকে একটা সুযোগ দিই, তুই কি মনে করিস সেটা ঠিক হবে? আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ বাবা, কারণ আমি দেখছি মা আগের মতো নেই। আর যদি আমরা ক্ষমা না করতে শিখি তাহলে সমাজে কেউ আর ভুল সংশোধনের সুযোগ পাবে না। বাবা আমার মাথায় হাত রেখে হাসলেন। আমি অনুভব করলাম আমার কথা তার মনে নাড়া দিয়েছে। সেদিন রাতে খাতায় লিখলাম, ক্ষমা করা মানে ভুল ভুলে যাওয়া নয়, বরং নতুন করে শুরু করার সুযোগ দেওয়া। এভাবেই পরিবার বেঁচে থাকে, এভাবেই সমাজও টিকে থাকে। আমার মনে হচ্ছিল আমাদের পরিবার আবার নতুন আলোয় জ্বলে উঠতে শুরু করেছে। সময় অনেকটা কেটে গেছে। আগের অস্থিরতা, ঝগড়া, কান্না সবকিছু এখন অনেকটা শান্ত হয়ে এসেছে। মা সত্যিই বদলেছেন। তিনি সংসারের দায়িত্ব নিয়ে সচেতন হয়েছেন, আমার পড়াশোনার দিকে মন দিয়েছেন, আর বাবার প্রতি সম্মান আর যত্ন দেখিয়েছেন। বাবাও আস্তে আস্তে মায়ের প্রতি নরম হয়ে উঠলেন। একসময় যে সন্দেহ তার চোখে ভাসত সেটি ধীরে ধীরে মিলিয়ে গেল।
যদিও সেই বিশ্বাস পুরোপুরি ফিরতে সময় লেগেছে, কিন্তু তিনি বুঝতে পেরেছেন, মানুষ যদি সত্যিই চেষ্টা করে, তবে বদলানো সম্ভব। এক সন্ধ্যায় আমরা তিনজন একসাথে বসেছিলাম। মা খাবার পরিবেশন করছিলেন, বাবা হেসে বললেন, আমরা আবার নতুন করে শুরু করেছি। ভুল হয়তো কেউ না কেউ করবেই, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে বড় বিষয়। আমি তাকিয়ে রইলাম দুজনের দিকে। আমার মনে হচ্ছিল, আমি যেন এক জীবন্ত শিক্ষা চোখের সামনে দেখছি। রাতে খাতায় আমি শেষ লাইনগুলো লিখলাম। পরিবারের ভাঙন শুধু একটা ঘরের ভেতরে সীমাবদ্ধ থাকে না, সেটা সমাজকেও দুর্বল করে। আর পরিবার যদি মজবুত হয়, সমাজও শক্ত হয়। তাই মিথ্যা আর প্রতারণা যতই প্রলুব্ধ করুক না কেন, সত্যি আর বিশ্বাসী জীবনের আসল শক্তিগু। তারপর আমি সিদ্ধান্ত নিলাম, একদিন এই গল্প আমি সবার সামনে বলবো, যাতে অন্য কোনো সন্তান আমার মতো ভেতরে ভেতরে না কাঁদে, যাতে অন্য কোনো সংসার ভাঙনের মুখে না পড়ে। আমার বাবা মা আজ হাত ধরে নতুন করে পথ হাঁটছেন। আর আমি ফারহান শিখে নিয়েছি জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু সেই বিশ্বাস ফিরিয়ে আনতে লাগে অনেক সময় ধৈর্য আর ভালোবাসা। তাই আসুন, আমরা সবাই নিজের পরিবারে সত্যি, ধৈর্য আর ক্ষমাকে জায়গা দিই, কারণ এভাবেই সমাজ সুন্দর হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।